This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর রোববার রাত 8টা অন্যান্য দিনের মতো আজকেও হাজির ঠোঁটকাটা হাজির মানেই ঠোঁটকাটার সঙ্গে সেই সমস্ত বিষয়গুলো হাজির। সারাদিন ধরে আমরা যে সমস্ত ঘটনা ঘটে সেই সমস্ত ঘটনাগুলো আপনাদের সামনে সবার আগে দেখাই। যে সমস্ত ঘটনার কিছু বিশ্লেষণ দরকার সেই ঘটনার বিশ্লেষণ, কাটাছেঁড়া ইত্যাদি চলতে থাকে। কিন্তু সেই সমস্ত ঘটনা দেখার পর সেই ঘটনার অভিঘাত অনেকক্ষণ মনে থেকে যায়, আপনাদের মনে অনেকক্ষণ থেকে যায়, এবং সেই ঘটনা দেখার পর আপনাদের মনে বেশ কিছু প্রশ্ন জাগে। সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা খোঁজেন। আপনাদের সেই যাবতীয় প্রশ্নের প্রতিনিধিত্ব করে ঠোঁটকাটা। আজকেও তার অন্যথা হবে না। শুরু করছি এই মুহূর্তে ঠোঁটকাটা। এরপর 8:30টার সময় আপনাদের জন্য রয়েছে ঠোঁটকাটা স্পেশাল, সেখানে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকে প্রথমেই ডার্বির দিকে একটু চোখ রাখবো, তার কারণ ডার্বির রং সবুজ মেরুন, আপনারা জানেন। ওদিকে আরও একটা ডার্বি রয়েছে। সেই ডার্বিতে কোথায় ফুটছে, কোন জায়গার ডার্বির কথা বলছি? ধূপগুড়ি। লোকসভা ভোটের আগে রাজনীতির অ্যাসিড টেস্ট বলা হচ্ছে ধূপগুড়ির এই উপনির্বাচন। তার কারণ খুব একটা এই উপনির্বাচনগুলো খুব একটা গুরুত্বপূর্ণ হয় না, কিন্তু যেই সময় দাঁড়িয়ে এই ধূপগুড়ির উপনির্বাচন এবং এই ধূপগুড়ির উপনির্বাচনকে কেন্দ্র করে ঘটনার যেভাবে ক্রমপরিবর্তন ঘটেছে সাম্প্রতিকতম, সেই জায়গা থেকে ধূপগুড়ির এই উপনির্বাচনকে লোকসভা নির্বাচনের আগে অ্যাসিড টেস্ট বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তাই মাটি কামড়ে শেষ লগ্নের প্রচার চালাচ্ছে তৃণমূল, বিজেপি, বাম, কংগ্রেস সবাই। টানা প্রচারে বিরোধী দলনেতা। দুপুরের ভোজনেও দলের সব নেতা এক সারিতে। বামেরাও সমানে প্রচার চালাচ্ছে। রাস্তায় শেষ বেলায় প্রচারে সুজন চক্রবর্তী, দেখাচ্ছি সেই ছবি আপনাদের। অন্যদিকে জলপাইগুড়ির ঘরের মেয়ে মিমি চক্রবর্তী, তিনিও প্রচারের ময়দানে নেমে পড়েছেন। সঙ্গে রয়েছেন ফিরহাদ হাকিম। আসলে সবার কাছেই এটা একটা ফাইট, হ্যাঁ বলা ভালো এটা একটা প্রেস্টিজ ফাইট। আর সেখানেই যেন ছিপ নিয়ে গেল বোয়াল মাছে। পরিস্থিতি এমনটাই। তার কারণ তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন মিতালি রায়। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। প্রাক্তন তৃণমূল বিধায়ক, আপনাদের নিশ্চয়ই মনে আছে, গতকাল তিনি অভিষেকের সভায় ছিলেন। তার বক্তব্য একবার শোনাবো আপনাদের। মনের মধ্যে একটা ক্ষোভ বোধহয় কাজ করছিল যে প্রার্থী করলো না, পাত্তা দিল না। প্রার্থীর জন্য নয়, অ্যাকচুয়ালি আমি কাজই করছিলাম। 21 নির্বাচনে হারবার পর তৃণমূল কংগ্রেস আমাকে কোনো কাজে লাগায়নি, সেই কারণেই আমি বিজেপিতে জয়েন করেছি। শোনালাম তার বক্তব্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় গতকাল তিনি ছিলেন, আজ সোজা পদ্ম শিবিরে চলে গেলেন। দেখুন। আমি আবার বলছি, তৃণমূল বিজেপি মূলগত গড়নে কোনো ফারাক নেই। মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দেন, ওই ওনাকে মিতালিকেও ভোট দেয় না, আর পাতালিকেও ভোট দেয়। খেলা একেবারে জমে ঘির যাকে বলে। হ্যাঁ, রাজনীতির খেলার কথাই বলছি। স্লগ ওভারে ফুল বদলে মিতালি গেলেন বিজেপির ঘরে। বোঝো কাণ্ড। এই গতকালও যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত ছিলেন, বিজেপির বিরুদ্ধে তিনি সুর চড়িয়েছিলেন, তিনি আজ মানে এই মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তৃণমূল কংগ্রেসে মানে প্রাক্তন বিধায়ক মিতালি রায় ফুল বদলে ফেললেন। স্ট্রেঞ্জ না? দেখুন, 2016 সালে ধূপগুড়ি আসনে তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন এই মিতালি রায়। 21-এর ভোটে মিতালি রায়কে হারিয়েই ধূপগুড়ি জিতে নেয় বিজেপি। এবার সেই মিতালি রায়কে প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস। প্রশ্ন হলো, তাই কি গোঁসা? তাই কি তার দলবদল? 2021 ভোটে পরাজিত হওয়ার পর তৃণমূল কংগ্রেসের মিতালি রায়ের অবস্থানটা কোথায়? মিতালি রায়কে ঘরে ঢুকিয়ে দাও। আমার মতো একজন রাজবংশী মানুষকে তারা যদি ব্যবহার করতে না পারে, সেটা তো দল না। কেন আমি ঘরে বসে থাকবো? প্রশ্ন হলো, ঘরে বসেছিলেন? এই তো সেদিন অরূপ বিশ্বাসের সঙ্গে প্রচারে মিতালি রায় এ রাস্তা ও রাস্তা ঘুরেছিলেন তিনি। আর তারপর গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতেও তিনি ছিলেন। বিজেপির বিরুদ্ধে তিনি সুর চড়িয়েছিলেন, আপনাদের বললাম কিছুক্ষণ আগে। তারপর আজ এই দলবদল। নিঃসন্দেহে এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এই ধূপগুড়ি উপনির্বাচনকে কেন্দ্র করে। সময়টা 24 ঘন্টাও নয়।
হ্যাঁ, মানে 24 ঘন্টা কাটলো না অভিষেকের সবার পরদিনই তিনি বিজেপিতে। তাহলে কি শেষ বেলায় বিজেপি এই খেলাটা জমিয়ে দিল বা ঘুরিয়ে দিল? আসুন একবার এই টোটাল ক্রোনোলজিটা দেখি। দেখুন তো। 30শে অগস্ট, সেদিন ধূপগুড়ির ময়দানে সুকান্ত মজুমদার। সকাল সকাল ধূপগুড়ির প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল নেতা শৈলেন রায়ের বাড়িতে শটান হাজির বিজেপির রাজ্য সভাপতি। তাহলে রাজনীতির অন্য অঙ্ক? আমাদেরকে সব জায়গায় যেতে পারি আমরা, আমাদেরকে চাইলে পরে আমরা যদি কেউ বলে যে হ্যাঁ আমার বাড়িতে আসতে তার কোনো বাধা নেই, আমরা সবার বাড়িতে যাবো। আর কোথায় কোথায় যাওয়া হবে আজকে ধীরে ধীরে ক্রমশ প্রকাশ। পরদিন শুভেন্দু অধিকারীর মুখে মিতালি রায়। ধূপগুড়িতে পায়ের সঙ্গে তুলনা করতে গিয়ে আমি নির্মল রায়ের 12টা বাজিয়ে দিয়েছি। নির্মল রায়ের 12টা বাজিয়ে দিয়েছি। একদিকে তো মিতালির দেখা নাই রে, দেখা নাই। মিতালি প্রচারে নাই, কি করছে আমি জানি না, আমাদের সঙ্গে যোগাযোগ নাই। যোগাযোগ নেই? ভোটের 48 ঘন্টা আগে কি মাস্টার স্ট্রোক বিজেপির? সুপার মাস্টার স্ট্রোক সেটা আপনারা বলবেন। তবে আজকে আমরা ভারতীয় জনতা পার্টি অত্যন্ত আনন্দিত, পুরো পরিবার অত্যন্ত আনন্দিত। তাই মিতালি তার মেরুদণ্ডটা সোজা রেখে আসতে পেরেছে, খুব ভালো। আমার সঙ্গে অভিষেক ব্যানার্জির সভাতেও যাওয়ার আগেও কথা বলে গেছে যে দাদা যেতে হচ্ছে, পুলিশের খুব চাপ আছে। শ্রীমতী মিতালি রায় উত্তরবঙ্গের প্রমুখ মুখ, যারা রাজবংশী সমাজের সমস্যা, উত্তরবঙ্গের সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে। আর কাল রাত্রে আমাকে ফোন করেছে, দাদা আমি কি করব? আমি বললাম আপনি জয়েন করে যান। সেই মতোই রাজ্য সভাপতি, জেলা সভাপতি এবং আমাদের রাজ্যের পর্যবেক্ষক তাদের উপস্থিতিতে কথা হয়েছে। নির্বাচনে হারবার পর তৃণমূল কংগ্রেস আমাকে কোনো কাজে লাগায়নি, সেই কারণেই আমি বিজেপিতে জয়েন করেছি। শুধু কি একটাই কারণ? আচ্ছা, অনেকগুলো কারণ আছে, আপনাদের সঙ্গে আমি পরে কথা বলবো, যেহেতু আজকে লাস্ট প্রচারের শেষ সময়। রাজনৈতিক যে চরিত্র সেটা বোঝা গেল। গতকাল হেঁটেছে অভিষেকের সাথে, আজকে বিজেপিতে গেছে শুনছি, জানি না। আর প্রায় 15 দিন ধরেই আমাদের বিধায়ক অসীম সরকারের সঙ্গে তিনি যোগাযোগে ছিলেন। কি তার মনে হয়েছে জানি না, তাতে তার কোনো ফলের ওপর কোনো প্রভাব পড়বে না। আমরা জিতছি, আমরাই জিতব। তাহলে ভোটের আগেই চওড়া হাসি বিজেপির? কি বুঝলেন? তালি যদি বাজে তাহলে কিন্তু এক হাতে হয় না, এই দুটো হাত লাগে, দুটো তালু লাগে। খেলাটা কি তাহলে গোপনে গোপনে হয়েছে? ওদিকে তৃণমূল কংগ্রেসও কিন্তু থেমে নেই। মিতালি ফুল বদল করলেন আজ, আর গতকাল কি হলো দেখুন। অভিষেকের সভাতেও ফুল বদল হলো। তৃণমূলে গেলেন জলপাইগুড়ির প্রাক্তন বিজেপি সভাপতি দীপেন প্রামাণিক। আগের দিন দীপেন প্রামাণিক, আর পরদিন সেই পদ্মঘরে মিতালি রায়। এরপর আর কি রাজনীতি চলল, রাজনীতির সেই চেনা পথ ধরেই। আজকে যখন সে বিজেপি ছেড়েছে তখন বিজেপির দীপন রায় নাকি দীপেন প্রামাণিক একই রকম ভাবে সে আবার তৃণমূলে এসে গেছে। শ্রীমতী মিতালি রায় উত্তরবঙ্গের প্রমুখ মুখ, যারা রাজবংশী সমাজের সমস্যা, উত্তরবঙ্গের সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে। প্রত্যেকেরই একটা রাজনৈতিক সত্তা থাকা উচিত, রাজনৈতিক সত্তা থাকুক এবং নির্দিষ্টভাবে যেই দলে বিশ্বাস করো, যে আদর্শে বিশ্বাস করো, সেটা নিয়েই কাজ করো। এক সময় আলাদা রাজ্যের কথা নাকি বলতেন, তারপরেও মমতা ব্যানার্জির নেতৃত্বে তিনি তৃণমূল, ফলে তৃণমূল তাকে প্রশ্রয় দিয়েছে। আজকে তৃণমূলের প্রশ্ন করার কোনো সুযোগ নেই। যারা দেশকে ভালোবাসে তারা তৃণমূল কংগ্রেসে বেশি দিন থাকতে পারবে না, তাদেরকে ভারতীয় জনতা পার্টিতেই আশ্রয় নিতে হবে। কিন্তু আমি উপরে না দল উপরে, যদি এই বিবেচনায় তারা আছে, দল তো আমাদের উপরে, কিন্তু যখন কিছু মানুষ ভাবেন যে না আমি তার উপরে, তখন এগুলো দেখতে পাবেন। অনন্ত মহারাজ কার্যত আলাদা রাজ্যের কথা যদি বলে থাকেন, সবাই যদি জানে, তাহলে তাকে একই সাথে প্রশ্রয় দিয়েছে মমতা ব্যানার্জি এবং অমিত শাহ। কে কাকে বলবে? বেশ, তাহলে এত কিছু দেখে আপনারা যেটা ভাবছেন ঠোঁটকাটা সেটাই বলুক, সে প্রশ্নটাই আমি করছি। তাহলে এই ধূপগুড়িতে কি ওই বায়রন মডেল? সাগরদিঘি উপনির্বাচন হলো মার্চ মাসে, আপনাদের মনে আছে, আর মে মাসে তৃণমূল কংগ্রেসে নাম লেখালেন সাগরদিঘির বিধায়ক মিতালি রায়। বর্তমান বিধায়ক নন বটে, তিনি প্রাক্তন, কিন্তু দীপেন প্রামাণিকের পাল্টা এই মিতালি রায়কে দল বদল করিয়ে কি
অ্যাডভান্টেজ বিজেপি। তাহলে প্রশ্ন হলো, বামেরা সিঁদুরে মেঘের আশঙ্কায় কি আগেভাগেই সতর্ক মোহাম্মদ সেলিমরা? এ প্রশ্ন উঠছে। যেমন ধরুন এই 1 সেপ্টেম্বর, সেদিন তো অধীরবাবুর সঙ্গে একটা যৌথ সভা করতে দেখা গেল সিপিআইএমের রাজ্য সম্পাদককে। তারপর বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে বাম আর কংগ্রেস একসঙ্গে মিলে ঈশ্বরচন্দ্র রায়কে দাঁড় করিয়েছে। এই সর্ববাসনা। তারপরেই তো কথায় কথায় এলো ওই বাইরন বিশ্বাস মানে সাগর দিঘি। একটা কথা ওনাকেও বলতে হবে, কেউ কেউ বলছে না সাগর দিঘি সাগর দিঘি, তাই তো? হ্যাঁ, समझदारों के लिए इशारा काफी है। ঈশ্বর বাবু বলুন কি করবেন? আপনারা তো ভোট দেবেন, তারপরে কি করবেন? আমি আজকে এই এত বড় জনসভায় বামফ্রন্ট মনোনীত কংগ্রেস এই সমর্থিত প্রার্থী হিসাবে এই শপথ করছি, আপনারা যেভাবে আমাকে আশীর্বাদ করছেন এবং শেষ পর্যন্ত 5ই সেপ্টেম্বর করবেন, আপনাদেরকে ছেড়ে কোনো অবস্থাতেই কোনো দিন কোনোভাবেই আমি অন্য কোনো রাস্তায় যাব না, যাব না, যাব না। বাম প্রার্থী শপথ নিলেন, আর অধীরবাবু শপথ নিয়ে কি, এটা আইনে তো কোনো শপথ নেওয়া, তো পার্টির শপথে কোনো দাম নেই তো আইনে, স্বাভাবিকভাবে এগুলো কোনো মূল্য নেই। এত ভয় কেন? এত ভয় কেন? নিজের প্রার্থীর উপর নিজের কনফিডেন্স যদি না থাকে, তাহলে তো নেতৃত্বের উচিত হলো যে সরে দাঁড়ানো। দুদিনের মাথায় এমন খেলা ঘুরিয়ে দিল বিজেপি। এবার তৃণমূলের মিতালি রায় পদ্ম শিবিরে। প্রাক্তন বিধায়কের টিকিটই দেওয়া হয়নি এই কারণে যে তার নামে অনেক রকম অ্যালিগেশন ছিল। গতকালকে ওনাকে অভিষেকের শপথ দেখা গেছে একই সভামঞ্চে অভিষেক। কর্মী থেকে শুরু করে যারা সমর্থক রয়েছে, যারা এখন পর্যন্ত যারা নিজেদের ভাবমূর্তি ধরে রাখতে পেরেছে, তারা যদি ভারতীয় জনতা পার্টিতে আসতে চায়, নিশ্চিতভাবে তাদেরকে আমরা ওয়েলকাম জানাবো। টিকিট দেওয়া হয়নি, তার কারণ অনেক রকম অভিযোগ ছিল। আর সেকেন্ড হচ্ছে যে বিজেপি তো ওয়াশিং মেশিন, যে অভিযোগ বিজেপি এতদিন করতো ওই বিধায়কের নামে, এখন তাকে নিয়ে ওয়াশিং মেশিনে তাকে ফ্রেশ করে। যারা বিভিন্নভাবে গণতন্ত্র হত্যা করবার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে সহযোগিতা করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সহযোগিতা করেছে, সেই সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতাকে কখনোই ভারতীয় জনতা পার্টিতে আমরা কোনোভাবে আশ্রয় দেব না। কে কাকে বলবে? আমি আবার বলছি, তৃণমূল বিজেপি মূলগত গড়নে কোনো ফারাক নেই। আজকের তৃণমূল কালকের বিজেপি, আজকের বিজেপি কালকের তৃণমূল। মানুষের স্বার্থে লড়াই বামপন্থা। দেখুন, 21-এর যে বিধানসভা নির্বাচন, সেই 21-এর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রার্থী হয়েছিলেন এই মিতালি রায়। বিজেপির বিষ্ণুপদ রায়ের কাছে তিনি পরাজিত হয়েছিলেন কত ভোটে? 4,355 ভোটে। সেবার বিজেপির প্রাপ্ত ভোট ছিল 45.65%। 43.75% ভোট গিয়েছিল তৃণমূল কংগ্রেসের ঝুলিতে। আর সিপিএম প্রাপ্ত ভোট ছিল তাদের 5.73%। মানে 21-এর ভোটে জমানত বাজেয়াপ্ত বাম প্রার্থীর। সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনের নিরিখে খেলাটা কি তাহলে ঘুরল? দেখুন, জেলা পরিষদ স্তরে ভোটের হিসেবে তৃণমূলের ঝুলিতে 47.60%। বিজেপির প্রাপ্ত ভোট কত শতাংশ? 39.20। আর 12.10% ভোট বাম কংগ্রেস জোটের ঘরে। তাহলে এই ধূপগুড়ির ক্ষেত্রে আমি যদি আসি, ধূপগুড়ির কথা যদি বলি, তাহলে ধূপগুড়ির ক্ষেত্রে এই ধূপগুড়ির আসনে মতুয়া নমশূদ্র ভোট শতাংশ 30% মতো। ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করুন। আর রাজবংশী ভোট সেক্ষেত্রে প্রায় 46%, মানে 46%। এবার প্রশ্ন হলো, তাহলে মিতালি রায়কে দলে টেনে বাজিমাত করতে পারবেন শুভেন্দু অধিকারীরা? মানে যদি এই ভোট ব্যাংকটার দিকে আমরা নজর রাখি, একটু দেখুন বিস্তারিত। না না, মিতালি অনেক বড় নেত্রী। এখানে দীর্ঘদিন ধরে আমি তো ওকে যুবনেত্রীর সময় থেকে চিনি, যুবনেত্রীর সময় থেকে চিনি। বিজেপি শক্তিটাও বাড়লো, নিশ্চিতভাবে ভোট বাড়লো আমি বলতে পারি। এবং স্বাভাবিকভাবে আমাদের ভোট তো নিশ্চিতভাবে বৃদ্ধি পেল, আমাদের প্রার্থীর জয়ের মার্জিন এতে বাড়বে, এটা তো আমরা সবাই আশা করি। রথভাবে আমি দেব, পথভাবে আমি।
মূর্তিভাবে আমি দেব হাসে অন্তর্যামী, বাংলার মানুষ আর মমতা ব্যানার্জি, এর মাঝখানে আমরা যাই ভাববো আমি বড় না তুমি বড়, কেউ বড় না। হঠাৎ কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না। কবি সুমনের গানের লাইনটা ধার করলাম, তার কারণ এই লাইনটা মানে এই কথাটা কখন যে কোন কাজে লেগে যায় সত্যি কিচ্ছু বলা যায় না। মুম্বাইয়ের বৈঠকের পর সাংবাদিক সম্মেলনের আগেই বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক যে কাণ্ডটা বেঙ্গালুরুতে করেছিলেন নীতিশ কুমার। হ্যাঁ, পাটনা বৈঠক থেকে চলে যেতে চেয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল, তবু মুম্বাইয়ের মিটিংয়ের পরেও বিরোধী নেতাদের বেশ একটা কনফিডেন্ট, বেশ ফুরফুরে লাগছিল। হঠাৎ একটা বিড়ম্বনার উদয় হলো। কি সেই বিড়ম্বনা? কি নাম সেই বিড়ম্বনার? সেই বিড়ম্বনার নাম উদয়নিধি স্টালিন। দেখুন, উদয়নিধি তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির স্টার, মেগাস্টার, সুপারস্টার নন, মোটামুটি পরিচিত একটা মুখ। তাকে বেশি লোক চেনেন মুখ্যমন্ত্রীর ছেলে হিসেবে। 2021-এ রাজনীতিতে পা, ভোটে জিতে বাবার মন্ত্রিসভার সদস্য, আর 23 সেপ্টেম্বরে তিনি জাতীয় রাজনীতির ট্রেন্ডিং চরিত্র। বলা নেই কওয়া নেই, হঠাৎ বলে বসলেন সনাতন ধর্ম সামাজিক ন্যায়ের বিরুদ্ধে, সনাতন ধর্ম ডেঙ্গি ম্যালেরিয়ার মতো, একে মুছে ফেলা উচিত। এরপর যা হওয়ার তাই হচ্ছে। বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠন বিজেপি রে রে করে উঠেছে। सनातन ना कभी खत्म हुआ है ना कभी होगा, ये मानसिक दिवालियापन है। वोटों की राजनीति के तहत में इस प्रकार का बयान दिया गया है। विपक्ष अगर इंडिया गठबंधन की सरकार आती है तो अब अभी जब हिंदू सनातन पे इस तरह से तीखी टिप्पणी कर रहे हैं और अपमानजनक टिप्पणी कर रहे हैं, तो जब बनने के बाद तो हिंदू सनातन के खिलाफ जो है पूरी तरह एजेंडा लाएंगे। क्या यही मोहब्बत की दुकान है राहुल गांधी जी, या ये नफरत के भाईजान है? सनातन धर्म की तुलना कुछ बीमारियों से करना, सनातन धर्म के खात्मे की बात करना, मतलब एक प्रकार से 80% भारतीय लोग जिस धर्म में आस्था रखते हैं उनको नस्तनाबूद करने की बात करना, ये केवल डीएमके का बयान नहीं है बल्कि ये पूरे गठबंधन का बयान है। সেকুলারিজম মানে হিন্দুত্ব আর সনাতনকে আক্রমণ করা, এদের পতন অনিবার্য। ও আন্নামালাইজিকে ভয় পাচ্ছে। আন্নামালাইজির রোড শোতে তামিলরা সব নেমে গেছে, আর মোদিজি কাশির সঙ্গে তামিলকে যুক্ত করে দিয়েছেন, দ্রাবিড়কে। ওদের সমস্যা হচ্ছে, তাই বিজেপিকে ভয় পাচ্ছে। বিরোধীদের সামনের সারির নেতারা কেউই মুখ খোলেননি। যারা খুলেছেন তাদের কথাতেই স্পষ্ট, ইন্ডিয়া জোটের কাছে এখন উদয় এক বিড়ম্বনার নাম। जिसने बोला है वो गलत बोला है, लेकिन उससे भी ज़्यादा जिम्मेदारी भारतीय जनता पार्टी के नेताओं की है, जिन्होंने धर्म को राजनीति में ले आए हैं और उसे पॉलिटिसाइज किया। सनातन धर्म के सबसे बड़े विरोधी अगर हिंदुस्तान में कोई हैं तो भाजपा ही। ডিএমকের তরফে বলা হয়েছে উদয়নিধির মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। তিনি ব্রাহ্মণ্যবাদ, গোঁড়ামি ও জাতপাতকে নিশানা করেছিলেন। তা বললে হয়? মুখের কথা তো বন্দুকের গুলির মতো। এরকম লোপ্পা বল পেলে অমিত শাহরা ছাড়েন? वो उदयनिधि स्टालिन सनातन धर्म को समाप्त करने का उद्घोष करता है और कहता है कि हम सनातन धर्म को समाप्त कर देंगे, एबॉलिश कर देंगे, इस तरह की भाषा इस्तेमाल करता है। 2 दिन से आप इस देश की संस्कृति का, इस देश के इतिहास का, सनातन धर्म का अपमान कर रहे हैं। मुझे बताओ भाई, सनातन धर्म को समाप्त करने के लिए आप तैयार हो क्या? আসলে রাজনীতির এত আকচাকচি যে সময়টা হচ্ছে, সেই সময়টা দাঁড়িয়ে একটা কথাই বলতে হয় যে ভোট আসছে, লোকসভা ভোট আসছে। সেই ভোটে এখন নীতির লড়াই কতটা থাকে তা নিয়ে তর্ক থাকতেই পারে, কিন্তু ছকের লড়াই যে থাকে 16 আনার উপর 18 আনা, তা নিয়ে বোধহয় কোনো রকম তর্ক থাকার কথা নয়। ঘর গোছাতে পরপর 3টি মিটিং করে ফেলেছে বিরোধী জোট INDIA। তারই মধ্যে আচমকা এক দেশ এক ভোটের কথা কেন্দ্র সামনে নিয়ে এসেছে। এটা বিজেপির একটা পুরনো অবস্থান, কিন্তু প্রায় 10 বছর তা নিয়ে তেমন নড়াচড়া না করলেও ভোটের হাওয়া গরম হতে শুরু করতেই হঠাৎ নড়াচড়া কেন? রাতারাতি প্রাক্তন রাষ্ট্রপতির নেতৃত্বে কমিটিও বানিয়ে ফেলা হলো। তাতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে না রেখে রাখা হলো লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকে। এই গুগলিটা বুঝতে পেরেই অধীর কমিটি থেকে ইস্তফা দিয়ে দিলেন। শুভেন্দু অধিকারী অবশ্য এ বিষয়ে বলছেন যে অধীরকে কংগ্রেস সরিয়ে দিয়েছেন। দেখুন,
অধীর চৌধুরী যে পার্টিটা করে ওটা 4G পার্টি। জওয়াহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, এখন রাহুল গান্ধী। অতএব মালিকরা যা বলে দিয়েছে তাই শুনতে হয়েছে। মালিকদের প্রিয় পাত্র হচ্ছে মল্লিকার্জুন খাড়গে। মল্লিকার্জুন খাড়গেকে কেন রাখনি কমিটিতে, তাই পদত্যাগ করেছে। হঠাৎ পুরনো এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। লালু প্রসাদের বাড়িতে রান্না করছেন রাহুল গান্ধী। বেশ প্রতীকী বলুন। পাটনা বেঙ্গালুরুর পর মুম্বাইয়ে ইন্ডিয়া জোটের রান্নাবান্না সবে শেষ হয়েছে। সেই রান্না চলতে চলতেই নাকে আসতে শুরু করে এক দেশ এক ভোটের গন্ধ। রাহুল যাকে বলেছেন দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিপদ। বিজেপি and Mr. Modi are desperate after seeing the India alliance. They are scared, they are afraid. सिर्फ और सिर्फ भारतीय जनता पार्टी की केंद्र सरकार की घबराहट है, जिसके कारण अखबारों में और टीवी में नया नैरेटिव बनाने के लिए आनंद फानंद में खबर डाली गई है। বিজেপি লোকসভা ভোট এগিয়ে আনতে চাইছে। আগেই কথাটা বলেছেন মমতা, নীতিশ। এবার শিবসেনা উদ্ভবের সঞ্জয় রাউত। আমার তো এখন সন্দেহ হচ্ছে এরা ডিসেম্বরেই না পার্লামেন্ট ইলেকশন করে দেয়, জানুয়ারিতেও করে দিতে পারে। हम तो आपको 7-8 महीना पहले से न कह रहे हैं कि लोग पहले भी करा सकते हैं। मुझे लगता है एक षड्यंत्र है चुनाव आगे ढकलने के लिए। ये लोग चुनाव ही नहीं लेना चाहते। रामनाथ कोविंद जी के अंडर रामनाथ कोविंद जी जब राष्ट्रपति थे तो उनके तरफ ध्यान किसी ने दिया नहीं है सरकार ने। अब बेचारे रिटायर हो गए तो उनके ऊपर जिम्मेदारी दी है। জল্পনাটা আরও বেড়েছে আচমকা লোকসভার বিশেষ অধিবেশন ডাকায়। এই অধিবেশনে কি আসবে এক দেশ এক ভোটের বিল? সংসদ বিষয়ক মন্ত্রী কি বলছেন? विशेष सत्र में जो एजेंडा है आपसे 2-3 दिन में फाइनल, 3-4 दिन में जब फाइनल होता है मैं आपसे चर्चा जरूर करूंगा। इम्पोर्टेंट आइटम है, इसीलिए हमने बुलाया है। ये है कि गवर्नमेंट निर्णय ले चुकी है और केवल संसद का सेशन बुला के उस पर ठप्पा लगाने की बात कर रही, तो बात दूसरी। अभी तो कमेटी रचा है, इतना घबराने का क्या जरूरत है। इसका कमेटी का रिपोर्ट आएगा। कमेटी का रिपोर्ट अगर पार्लियामेंट में जब आता है पार्लियामेंट में चर्चा होगा, कल से ही हो जाएगा, ऐसे तो हमने थोड़ी कहा है। তার মানে কি এখন বিল পেশ হবে না? আদানি চীনের লাদাখ দখল, জিনিসের দাম বাড়ার মতো যেসব ইস্যু বিরোধীরা তুলছে তা থেকে নজর ঘোরাতেই কি এই চাল, নাকি চমকে দেওয়া চাল দিতে তো নরেন্দ্র মোদীর জুড়ি নেই? ভোটের এত কচকচানির মধ্যেও আম আদমির কিছু বিষয় তো সামনে আসবেই। সেই বিষয়গুলো নিয়েও চিন্তা, দুশ্চিন্তা, প্রশ্ন ইত্যাদি রয়েছে। আমি ঠোঁটকাটা তার প্রতিনিধিত্ব অবশ্যই করব। মোবাইল ফোনে একটা মেসেজ আসছে ইদানিং, আপনারা দেখেছেন। বিদ্যুৎ পরিষেবায় ব্যাঘাতে দুঃখিত, নির্যাস করলে তাই দাঁড়ায়। এবং কারণ হিসেবে কি বলা হচ্ছে? কারণ হিসেবে সেখানে লেখা আছে যে প্রাক পুজোর মেইনটেনেন্স চলছে, তাই বিদ্যুৎ বন্ধ থাকবে, মানে পাওয়ার কাট থাকবে। দিনে রাতে পাওয়ার কাট হলেই একই মেসেজ, একেই এত ভ্যাবসা গরম, তার উপরেই লোডশেডিং। গরমে গরম হচ্ছে আমজনতা, মানে এই ভ্যাবসা গরমে আমজনতার আর মন মেজাজ ঠিক থাকছে না। মেনটেনেন্সের জন্য ঘন ঘন পাওয়ার কাট জেলায় জেলায়। পাবলিকের বিশ্বাস হবে কেন বলুন? এই পরিস্থিতির জন্য দুদিন আগেই তো পচা ভাদ্রকে দুষেছেন বিদ্যুৎ দপ্তরেরই এক আধিকারিক। বাড়িতে বাড়িতে বাতানুকূল যন্ত্র, তার কথাতেই বিদ্যুৎ ঘাটতির ইঙ্গিত ছিল। সেক্ষেত্রে তিনি তেমনটাই উল্লেখ করেছিলেন, তেমনটাই ইঙ্গিত দিয়েছিলেন বলা ভালো। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস যদিও তা মানেননি। তিনি বলেছিলেন কিসের বিপর্যয়, তিনি তো প্রাক পুজোর মেনটেন্যান্সের কথা শুনিয়েছিলেন। তবে বিরোধী দলনেতা কোনো কথা শুনতে নারাজ। ধর্নার হুঁশিয়ারি তিনি আগেই দিয়ে রেখেছিলেন, তিনি আবারও বললেন, শুনুন। ফান্ডের মধ্যে ইমপ্রুভ না করবে তাহলে 3 তারিখে আমি ডিস্ট্রিবিউশন জুডিশিয়াল এর গেটে বিধানসভায় আসতে বাধ্য হব। তো গণতান্ত্রিকভাবে আমি আমার বিক্ষোভ, ধর্ণা, অবস্থান, আমার যে রাইটস রয়েছে, আমার ভয়েস আমি রেজ করবো। আরে লোডশেডিং করেই তো নন্দীগ্রামটা জিততে পেরেছিল। লোডশেডিং করেই তো শুভেন্দু অধিকারী নন্দীগ্রামটা জিততে পেরেছিল। কোনো লোডশেডিং কিছু চলছে না, রাজ্যে বিদ্যুৎ উদ্বৃত্ত। রবিবার তো গেল, পরিস্থিতি কিন্তু যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে। রাজ্য তো এখনো দাবি করে যাচ্ছে যে বিদ্যুৎ উদ্বৃত্ত, কিন্তু ঘটনা হলো শনিবারও 700 মেগাওয়াট কম বিদ্যুৎ দিয়েছে পিডিসিএল। ফলে জেলা জুড়ে এই লোডশেডিং, এই পাওয়ার কাটের দাপট। ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্রে 5টি ইউনিট আছে, মাত্র 2টো ইউনিট চলে। ফলে সব মিলিয়ে 165 থেকে 170 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে।
যেখানে 450 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হওয়ার কথা। ফলে সব ইউনিট কোলাঘাটেও চলে না। কেন চলে না, কোথায় সমস্যা, পরিকল্পনার গলদ নাকি এক্ষেত্রে কয়লার ঘাটতি, শোনাই আপনাদের। উৎপাদন গোটা রাজ্য জুড়ে ভয়ঙ্করভাবে কমে গেছে। 2500 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি চলছে আমাদের রাজ্যে। তো সেই পরিস্থিতিতে যা হওয়ার তাই হচ্ছে ভয়াবহ বিদ্যুৎ ঘাটতি। ইউনিটটা ধরুন বহু পুরনো, যার জন্য বন্ধ হয়ে গেছে। 165 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ পিক আওয়ার্সে সেটা হচ্ছে না। ফলে এর পরেও কি বিদ্যুৎ মন্ত্রী এই ঘাটতি আড়াল করতে চাইছেন? ফলে যা হওয়ার তাই হলো, গরমে গরম হয়ে উঠল রাজনীতি। একটাই সরকারটারই আলো নিভে গেছে, এই সরকারের বাল্ব ফিউজ হয়ে গেছে। পশ্চিমবাংলায় সবাই বুঝতে পারছেন বিদ্যুতের ভয়াবহ বিপর্যয় হচ্ছে, ভয়াবহ লোডশেডিং এর পর লোডশেডিং। গত 12 বছরে তৃণমূলের সরকার 1 ইঞ্চি বিদ্যুতের যোগান বাড়ায়নি, 1 ইঞ্চি 1 মেগাওয়াট বিদ্যুতের উৎপাদন বাড়েনি। এই সরকার পরিচালনা করতে পারছে না, সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। সরকারের একমাত্র উদ্দেশ্য হচ্ছে বিভাজনের রাজনীতি, দখলদারি আর প্রাতিষ্ঠানিক লুটকে বাঁচিয়ে রাখা। তাহলে কিছুই করলাম না, তাতে যা হবার তাই হচ্ছে। আর লুটের রাজত্ব করার জন্য তৃণমূল অপেক্ষায় আছে।